এইবার প্রথমবারের মতো উনি সাহস করে কথা বলেন। আপনারা কে, আপনাদের নাম কি, কোত্থেকে আসছেন। বেশ কয়েকবার জিজ্ঞেস করেন, উত্তর পান না। এরকম যখন 4-5 বার জিজ্ঞেস করছেন, একবার উত্তর ভেসে আসে। এটা হলে তারা বলে যে তোর যে শ্বশুর বাড়ি দোহার, ওখানকার একটা চকে তাল গাছ আছে, সেখান থেকে আসছি আমরা একজন পুরুষ একজন মহিলা, আমরা স্বামী স্ত্রী। তখন এই হোসেন ভাই জিজ্ঞেস করেন, আপনারা কি চান? তখন বলে ওঠে, আমরা তোর বাচ্চা চাই। তখন হোসেন ভাই বলে, বাচ্চা দিয়ে কি করবেন? তখন নাকি বলে ওঠে, 5টা বাচ্চার রক্ত লাগবে, তোর 5টা বাচ্চার রক্ত আমরা নেব, এরপর চলে যাব। এই কথা শোনার সাথে সাথে হোসেন ভাই তো মারাত্মক ভয় পেয়েছেন। উনি যতটুকু দোয়া দরুদ জানেন পরে ওনার ওয়াইফকে ফু দিয়েছেন, ওনার ওয়াইফ স্বাভাবিক হয়ে যায়। এখনো এই সমস্যা চলমান রয়েছে। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটা শুরু করার আগে আমি বলেছিলাম যে এই রিলেটেড ঘটনা যেগুলো আমরা পূর্বে শুনেছি, বিশেষ করে আমরা এরকম ঘটনা শুনেছি না যে কারো বাচ্চা হয় মারা যায়, মৃত হয়ে জন্ম নেয়, মনে হচ্ছে যে তার শরীরে এক ফোঁটাও রক্ত নাই, এরকম ঘটনা কিন্তু হয়। এরপর দেখা যাচ্ছে যে অনেক দোয়া দুরুদ পড়েও বা অনেক রুকিয়া করেও কোনো কাজ হচ্ছে না, বা অনেক ভালো হুজুরের কাছে যাওয়ার পরে কাজ হচ্ছে। আবার দেখা গিয়েছে যে হঠাৎ করে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। আমরা এই ঘটনা থেকে বুঝতে পারলাম এই যে এই স্বামী স্ত্রী যে পিশাচ জিনগুলো, এগুলো যখন নতুন বিয়ে হয়েছে এমন কোন মহিলার উপর আসর করে, এরা মূলত নির্দিষ্ট সংখ্যক বাচ্চাকে বলি হিসাবে নেয়, এদের রক্ত খায়, এরপরে চলে যায়, এরপরে হয়তোবা অন্য কারোর উপর গিয়ে ভর করে, এভাবেই চলতে থাকে। আর এভাবেই নিরপরাধ শিশুগুলোর মৃত্যু হয়, এরা এদের খাবারে পরিণত হয়। আমরা বুঝতেই পারি না যে কেন এটা হচ্ছে। দীর্ঘ সময় ধরে এরকম ভাবে হত্যাযজ্ঞ চলতেই থাকে। এমন বিষয়েরই শিকার হয়েছেন হোসেন ভাইয়ের ওয়াইফ, অথচ কোনো কারণ ছাড়াই এগুলো এসে ওনার উপর ভর করেছে ওই তাল গাছ থেকে। ওনাদের জন্য দোয়া চেয়েছেন হায়দার আলী ভাই। আমরা দোয়া করি আল্লাহ দ্রুততার সাথে হোসেন ভাইয়ের ওয়াইফকে সুস্থতা দান করুন। এই ধরনের সমস্যাগুলো যেই পরিবারে হয়, এই পরিবার যে কি ধরনের একটা অশান্তির মধ্যে থাকে, যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন তারা ছাড়া কেউ বুঝতে পারবেন না। প্রিয় লিসেনার্স, দারুণ একটা ঘটনা ছিল, খুব ভালো লেগেছে আমার কাছে। এই পর্যন্তই ছিল ঘটনা। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাসেল ভাই আমাকে এই ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম রিপন, আমি এসেছি লালমিহাট থেকে। এখন যে ঘটনাটা আমি আপনাকে শেয়ার করব, এই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন, তার নাম হলো রাকিব, তার বাড়ি হচ্ছে রংপুরের সিও বাজারে। আমি চেষ্টা করব রাকিবের মতো করে ঘটনা আপনাকে শেয়ার করা। রাকিব বর্তমানে রংপুরের একটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তার সমস্ত কারণে তার প্রতিষ্ঠানের নাম বলা যাচ্ছে না। তো এই ঘটনাটা তার নিজের জীবনের নয়, বরং তার এক বড় ভাই, তার নাম হচ্ছে আসাদ সাহেব। এই আসাদ সাহেবের সাথে একটা ভয়ানক ঘটনা ঘটেছিল নীলফামারী সদর হাসপাতালের জরুরি বিভাগে। যখন তিনি দায়িত্বের অবস্থায় ছিলেন, সেই সময় তার সাথে একটা হারাপানো ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটা আমি এখন শেয়ার করব। তো তখন জানুয়ারি মাঝামাঝি ছিল, নীলফামারীতে প্রচণ্ড শীত পড়ে। ঘটনার সময়কাল 2015 সাল, রাত তখন প্রায় 2টা বাজে। তো সেদিন যেহেতু জানুয়ারি মাঝামাঝি ছিল, এই কারণে প্রচণ্ড পরিমাণ শীত ছিল। তো রাত 2টার সময় আসাদ সাহেব তার ডিউটি রুমে বসে চা খাচ্ছিলেন, যেহেতু তার নাইট ডিউটি ছিল। তো সদর হাসপাতালের পুরোনো বিল্ডিংয়ের সেই লম্বা করিডোরটা দিনের বেলায় লোকারণ্য থাকলেও রাতের বেলা নিস্তব্ধতার জন্য ডুবে যায়। তো করিডোরের ল্যাম্পপোস্টের আলোগুলো মাঝে মাঝে জ্বলে আবার নিভে, এরকম। তো কুয়াশার কারণে এতটাই বেশি ছিল যে কুয়াশা যে জানালার কাছ দিয়ে বাইরে আসলে কোনো কিছুই দেখা যাচ্ছিল না। তো আশাদ সাহেব সাথে তখন ওয়ার্ড বয় হিসেবে ছিলেন হচ্ছে শরীফুল দীর্ঘদিনের অভিজ্ঞ লোক। এই হাসপাতালেই সে তার জীবনের অর্ধেকটা কাটিয়ে দিয়েছেন। শরীফুল আসাদ সাহেবকে বলেছিল, স্যার এই শীতের রাতে এই পুরোনো ওয়ার্ডটায় কেমন যেন একটা ভারী ভারী ভাব লাগে, তাই না? তো আসাদ সাহেব হেসে উড়িয়ে দিলেন তার কথাটা।
কিন্তু ঠিক সেই মুহূর্তে করিডোরের একদম শেষ প্রান্তে একটা ক্যাসক্যাচ শব্দ শোনা গেল। তারা যখন দুজনে কথা বলতেছিল, মনে হলো কেউ একজন পুরনো টলি ঠেলে নিয়ে আসতেছে হাসপাতালের দিকে। তো আসাদ সাহেব ভাবলেন হয়তো কোনো রুগী আসছে। তো তিনি শরীফুলকে বললেন, যাও তো দেখে আসো তো কি সমস্যা। কিন্তু শরীফুল কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। সে কাঁপা কাঁপায় বললো, স্যার ওই ওয়ার্ডটা তো 1 সপ্তাহ ধরে তালা মারা, ওখানে কোনো টলি থাকার কথা না। এই জন্য শরীফুল ভয় পাচ্ছিল। তো শরীফুলের কথা শুনে আসাদ সাহেবের মনে একটু খটকা লাগলো, কিন্তু তিনি ভাবলেন যে হয়তো হাসপাতালের অন্য কোনো কর্মচারী ভুলে ওইদিকে চলে গেছে। তো আসাদ সাহেব তার টর্চ লাইটটা হাতে নিয়ে করিডোরের দিকে হাঁটতে শুরু করলেন, সেই করিডোরের দিকে, এবং তার পায়ের শব্দ সেই নিস্তব্ধ হাসপাতালে তার কাছে মনে হচ্ছিল যে প্রতিধ্বনিত হচ্ছে। তো করিডোরের একদম শেষ মাথায় 3 নম্বর ওয়ার্ডটি, যা সংস্কার কাজের জন্য গত কয়েকদিন ধরে তালা মারা ছিল। তো আসাদ সাহেব দেখলেন যে আসাদ সাহেব যখন ওই তালাবদ্ধ দরজার সামনে পৌঁছালেন, তখন ক্যাসক্যাচ শব্দটা একদম থেমে গেল। তিনি টর্চের আলো ফেললেন দরজার উপর, দেখলেন যে মরচি ধরা তালাটা আগের মতোই ঝুলছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, দরজার তালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে যে ভিতরে আলো জ্বলছে নিভছে, অথচ এই ওয়ার্ডে বিদ্যুৎ সংযোগ আগে থেকেই বিচ্ছিন্ন। তিনি দরজার কান পাতলেন, ভিতরে কোনো কিছু শব্দ আসে কিনা। তো তিনি কান পাতার পর তিনি দেখলেন যে ভিতর থেকে শব্দ আসতেছে, কেমন যেন অনেকগুলো মানুষ একসাথে ফিস করে কথা বললে যেরকম হয় সেই রকম শব্দ, কিন্তু কোনো ভাষা বোঝা যাচ্ছে না। আশা সাহেব যখন দরজা টোকা দিয়ে জিজ্ঞেস করলেন, ভিতরে কেউ কে আছেন, তখনই ভিতর থেকে সেই টলি চালানোর শব্দটা আবার শুরু হলো। এবার শব্দটা খুব দ্রুত এবং সরাসরি দরজার দিকে যেন এগিয়ে আসতেছে। তো এটা দেখে আশা সাহেব ভয় পেলেন, এবং ভয় পেয়ে তিনি দরজা থেকে পিছিয়ে গেলেন। ঠিক তখনই বন্ধ দরজাটা যেন ওপাশ থেকে কেউ একজন হাতলটা সজোরে ঘোরাতে শুরু করলো, যেন যেন সে মরিয়া হয়ে বাইরে আসতে চাইছে। আশা সাহেব টর্চের আলোয় সেই দরজার ফাঁকটায় ফেললেন এবং দেখলেন যে দরজার ওপাশে কোনো মানুষ নেই, কেবল 2টি চাকা ঘোরাঘুরি করতেছে। তো দরজার ওপাশে সেই অমানসিক হাতল ঘোরানোর শব্দ শুনে আসাদ সাহেবদের কপালে যেন ঘাম জমে গেল। অথচ বাইরে তো প্রচুর পরিমাণ শীত, এই শীতের মধ্যে তিনি অনুভব করতেছেন তিনি যেন ঘামতেছেন। তো তিনি আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে দৌড় মেরে তার ওয়ার্ডে তিনি যেখানে তার অফিস রুমে চলে আসেন, এবং অফিস রুমে এসে শরীফুলকে বলেন যে, আচ্ছা ওখানে এরকম শব্দ করলো কেন, আমি এরকম শব্দ শুনলাম। তো শরীফুল বললো যে, স্যার আমি আগে বলেছিলাম যে ওই জায়গাটায় খুবই নিস্তব্ধ, আর এখানে তো 1 সপ্তাহ ধরে এইটাতে তালা দেওয়া, একটা পুরোনো তালা দেওয়া, আর এখানে তো মানুষ কোনো যাওয়ার কথা না, আর এখানে হঠাৎ শব্দ করতেছে, তার মানে এখানে কোনো খারাপ কিছু হচ্ছে। আমার মনে হয় কি স্যার ওখানে না যাওয়াই ভালো। তো এরপর আসলে আসাদ সাহেব সেদিনের মতো তিনি আর ওইদিকে যান নাই, তো এইদিকে তিনি থাকেন। তো প্রথম দিনে এটাই ছিল তার ঘটনা। তো রাসেল ভাই দ্বিতীয় দিন তিনি যখন আবার ডিউটি আসেন, তো সেদিনও আসলে ওই হালকা, প্রথম যখন আসেন তখন হালকা শীত ছিল, কিন্তু তিনি অনুভব করেন রাত যত বেশি হচ্ছে শীতের তীব্রতা যেন তত বেশি বাড়তেছে, এবং তিনি সেই ওয়ার্ডরুমের ওই দিক থেকে পুনরায় ক্যাশ শব্দ শুনতেছেন। তো তিনি চিন্তা করলেন যে এটা তো গতকালের রহস্যের মধ্যে কোনো একটা কিছু হতে পারে, ওইদিকে যাওয়া আসলে নিরাপদ নয়। তো তিনি সেদিনের মতো সেদিকে যাননি, এবং তার ওয়ার্ডেই তিনি বা তার অফিস রুমে তিনি থাকেন। রাসেল ভাই প্রধান সমস্যা দেখা দেয় তৃতীয় দিনে হয় কি, তিনি যখন হাসপাতালের ডিউটি করতে আসেন তখন সবকিছুই স্বাভাবিক। ওই ঠিক রাত 2টার সময় তিনি অনুভব করেন যে যেদিকে ওই ওয়ার্ডটার কাছাকাছি একটা রুম থেকে একটা কান্নার আওয়াজ আসতেছে। তো তিনি যখন এই কৌতূহল দূর করার জন্য তিনি চিন্তা করলেন যে এত রাতে এবার কে কান্না করতেছে। তো তিনি যখন সেই কান্নার উৎসটা খুঁজতে যান, এবং সেদিনের মতো তার সাথে ছিলেন তার ওয়ার্ড বয় শরীফুল সাথে ছিলেন। আসলে তিনি যেহেতু গত 2 দিনে একটু ভয় পেয়েছিলেন, যার কারণে তিনি চিন্তা করছেন যে এই পুরো সপ্তাহটা নাইট ডিউটি যতদিন চলে তার তিনি সাথে রাখবেন। তো শরীফুল সহ যখন আসাদ সাহেব ওইদিকে যান, ওই মেয়ে কণ্ঠটা বা ওই মেয়ে কান্নাটার উৎস হচ্ছে, তখন তারা দুজনেই অবাক হয়ে যান যে ওটা ওই ওয়ার্ডের পাশের রুমে নয়, বরং ওই যেটাতে তালা মারা 3 নম্বর রুমটা ওয়ার্ডটা সেখানে থেকেই আসতেছে। তো তারা দুজনে এটা শুনে তো খুবই ভয় পেয়ে যান, এবং যখনই তারা চিন্তা করেন যে এখানে থাকা নিরাপদ নয়, এবং তারা যখনই তাদের ওয়ার্ডের দিকে বা তাদের অফিসের দিকে ফিরে যাওয়ার চিন্তা ভাবনা করেন, রাসেল ভাই তারা দেখেন
যে পুরো হাসপাতালটা যেন পরিত্যক্ত। অথচ এটা আধুনিক একটা হাসপাতাল ছিল, কিন্তু তাদের কাছে মনে হচ্ছে যে হাসপাতালের আলোগুলো যেন টিমটিম করে জ্বলতেছে, এবং হাসপাতালে যেন কত বছর পুরনো একটা হাসপাতাল, কতদিন থেকে বা এটার কাজ করা হয় না, একদম পলিস্টার খসে গেছে, তাদের কাছে এরকম মনে হচ্ছে। তো এটা দেখে আসাদ সাহেব এবং শরীফুল ভাই দুজনে যেন একে অপরের দিকে তাকিয়ে দুজনকে প্রশ্ন করতেছে এটা কি হচ্ছে তাদের সাথে, আর এটা কোথায় তারা এসেছে, তারা কোনোভাবেই বুঝতেছে না। এবং একটা সময় তারা তাদের গন্তব্য যখন ওই অভিশ্রম খোঁজার চেষ্টা করে, তারা কোনোভাবেই অভিশ্রমটা খুঁজতে পারে না, এবং তারা দেখে যে এটা একটা পরিত্যক্ত হাসপাতাল, এখানে কেউ থাকে না। অথচ তারা এখানে কিভাবে এলো তারা নিজেও জানে না। তো তারা দুজনে কথা বলতে বলতে তারা দুজনে প্রচুর পরিমাণ ভয় পাচ্ছে। এই শীতের রাতে তাদের শরীর দিয়ে যেন ঘামের স্রোত বয়ে যাচ্ছে। তো তারা অনেক দৌড়াদৌড়ি করেও যখন খুঁজে পেল না, তারা শেষমেশ রাসেল লক্ষ্য করে তারা ওই প্রথমে যে ওয়ার্ডটার সামনে ছিল তারা সেখানেই দাঁড়িয়ে আছে। মানে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর যখন তারা কোনো হদিশ পাচ্ছিল না, তো তারা দেখে যে সেই ওয়ার্ডের সামনেই তারা দাঁড়িয়ে আছে। এটা দেখে রাসেল ভাই তাদের যেন শরীরের ঘাম আরও যেন বেশি করে ঝরতে শুরু করলো। তারা এত পরিমাণ ভয় পেল, এবং রাসেল ভাই সেই সাথে তারা অনুভব করলো সেই দরজার ভিতরে কান্নার আওয়াজ আসতেছে, এবং সেই দরজাটার যে তালাটা ঝোলা ছিল সেই তালাটা নিজে থেকেই খুলে গেল, এবং দরজাটা খুলে গেল। এবং তারা রাসেল ভাই খুবই অবাক হলো, বাইরের পরিবেশটাই একদম পরিত্যক্ত একটা হাসপাতাল, কিন্তু সেই ওয়ার্ডের ভিতরটা ওই আধুনিক হাসপাতালের ওয়ার্ডগুলো যেরকম হয় সেই রকম। তো তারা বেশ অবাক হলো, এবং তারা অজানা সত্ত্বেই তারা সেই ওয়ার্ডের ভিতরে ঢুকে গেল, এবং রাসেল ভাই তারা দেখতে পেল সেই ওয়ার্ডের ভিতরে একটা মেয়ে বসে বসে কান্না করতেছে। তো তারা তাদের আসলে যেহেতু বের হওয়ার কোনো উপায় নেই এই মায়াজাল থেকে, তো তারা ধীরে ধীরে সে মেয়েটার কাছে যায়, এবং দুজনে জিজ্ঞেস করে যে আপনি কে, আর আপনি এখানে কান্না করতেছেন কেন? তো রাসেল ভাই ওই মেয়েটা যা জানায় সেটা শোনার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। সে মেয়েটা বলে যে আমার একটা লকেট এখানে পড়েছিল, এই ওয়ার্ডে অনেক দিন থেকে পড়ে আছে, ওই ওয়ার্ড যে ওয়ার্ডের যে হলো মানে রোগী রাখার যে রোগী রাখার যে বিছানা, সেই বিছানার নিচে ওই একটা হলো আপনার চেন পড়েছিল, রূপার একটা চেন। তো সে ওই মেয়েটা বলে যে এই চেনটা আমার এখানে পড়ে আছে, এটা আমার খুব পছন্দের একটা চেন, আপনারা কি আমাকে সাহায্য করতে পারবেন? এই চেনটা কি আমার বাসায় পৌঁছে দিতে পারবেন? তো যখন তারা জিজ্ঞেস করে যে আপনার বাসা কোথায়, তখন সেই মেয়েটা সমস্ত ডিটেলস বলে। তো এটা বলে সেই মেয়েটা সেখানে হলো ভ্যানিশ হয়ে যায়, এবং তারা সেই মেয়েটার কথা মতো সেই বিছানাটা যখন খুঁজতে থাকে, তারা হলো সেই চেনটাকে খুঁজে পায়, এবং চেনটা খুঁজে পেয়ে তারা অনেক অবাক হয়, যেটা অনেক সুন্দর একটা চেন, ঝকঝকে তকতকে একটা চেন, নতুন একটা চেন, যেটা বিছানার মধ্যে পড়ে গিয়েছিল। তো এরপরে তারা যখন চেনটা নিয়ে বাইরে বের হয়, সেই ওয়ার্ড থেকে বের হয়, রাসেল ভাই বিশ্বাস করবেন কিনা জানি না, পুরো হাসপাতালটাই মানে এখন আগের মতো। তারা যে পরিত্যক্ত হাসপাতালের মধ্যে দেখেছিল সেটা যেন এখন নতুন রূপে ফিরে এসেছে, আগে যেন তারা সবকিছু পরিবেশ যেন একদম স্বাভাবিক। তো তারা তাদের অফিসে চলে আসে, এবং আশা সাহেব এবং শরীফুল ভাই চিন্তা করে থাকে যে এটা কি হলো, এটা তাদের সাথে কি ঘটলো এটা। তো ওই মেয়ের ঠিকানা অনুযায়ী তারপরের দিন তারা দুজনেই সেই মেয়ের বাসায় যায়, এবং তারা জানতে পারে সেই মেয়েটা নাকি আজ থেকে 6 মাস আগে এই হাসপাতালে মারা গিয়েছিল, এবং মারা যাওয়ার পর সেই 3 নম্বর ওয়ার্ডে তাকে রাখা হয়েছিল। তো সেই 3 নম্বর রাখা অবস্থা তার নাকি গলার চেনটা হারিয়ে যায়। তো রাসেল ভাই পরবর্তীতে তারা শরীফুল ভাই এবং আসাদ সাহেব ওই চেনটা তাদের পরিবারকে দিয়ে দেয়। তো এবং দিয়ে দেওয়ার পর রাসেল ভাই এরপর থেকে শরীফুল ভাই এবং আসাদ ভাই ওই হাসপাতালে আর কোনো ভৌতিক ঘটনার সম্মুখীন হয়নি। তো আসলে ওই হাসপাতালে আরও নাকি ভৌতিক ঘটনা আছে, যেগুলো তিনি আমাকে শেয়ার করতে চেয়েছেন, বলেছেন যে পরবর্তীতে আমাকে শেয়ার করবেন। তো রাসেল ভাই আজকে ছিল এটা একটা হাসপাতালের ঘটনা, আমার কাছে ঘটনাটা ভালো লেগেছিল, যার কারণে আপনার কাছে শেয়ার করা। তো রাসেল ভাই এটা ছিল আমার ঘটনা। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন, যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের
ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন, তাহলে নেক্সট এপিসোডে ঘটনা আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।